আজ আমরা পড়ব কৃত্য প্রত্যয়। কৃত্য প্রত্যয় কাকে বলে? না, যে প্রত্যয়গুলির মাধ্যমে, কৃত্য প্রত্যয় কিন্তু একটি নয়, 5টি প্রত্যয়কে একসাথে কৃত্য প্রত্যয় বলা হচ্ছে। কি কি প্রত্যয়? তব্য, অনিয়, নত, যৎ আর ক্যপ। এই 5টি প্রত্যয়কে একত্রে কৃত্য প্রত্যয় বলা হয়ে থাকে। কৃত্য প্রত্যয়গুলির মধ্যে দিয়ে কি বোঝানো হয়? না, কি করা উচিত অর্থাৎ ঔচিত্য, কি হওয়া যোগ্য, যোগ্যতা, কি করতে হবে, কি করা উচিত, কি করণীয়, অর্থাৎ ভবিষ্যতে কি করতে হবে, কি করা উচিত, এই যোগ্যতা, ঔচিত্য, অনুজ্ঞা ইত্যাদি অর্থে এই প্রত্যয়গুলো ব্যবহার করা হয়ে থাকে। এর ব্যবহার এবং প্রয়োজনীয়তা আমরা দেখে নিলাম একই ধরনের, সেই জন্য এই প্রত্যয়গুলোকে একসাথে এক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তার নামকরণ করা হয়েছে কৃত্য। কিন্তু কোথায় তব্য প্রত্যয় ব্যবহার করতে পারি, কোথায় অনিয় প্রত্যয় ব্যবহার করতে পারি, কোথায় নত, কোথায় যৎ, কোথায় কপ প্রত্যয় ব্যবহার করতে পারি এবং ঠিক কিভাবে এই প্রত্যয়গুলো ব্যবহৃত হয় সেটা এখন আমরা দেখে নেব। প্রথমেই আমরা জানব এই যে কৃত্য প্রত্যয়গুলি, এই কৃত্য প্রত্যয়গুলি কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়। ভবিষ্যৎকালে কর্মবাচ্যে, ভাববাচ্যে যোগ্যতা, ঔচিত্য ইত্যাদি বোঝানোর জন্য কিন্তু এই কৃত্য প্রত্যয়গুলি ব্যবহৃত হয়ে থাকে। কর্মবাচ্যে আমরা জানি কর্মপ্রধান এবং এই কৃত্য প্রত্যয়ান্ত শব্দ কর্মের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়। ভাববাচ্যে আমরা জানি ক্রিয়াপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়। এখানে কি হবে? না, ভাববাচ্যে এই কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি নিত্য, ক্লীবলিঙ্গ এবং প্রথমা বিভক্তির একবচনের রূপে ব্যবহৃত হবে। ভাববাচ্যে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি ক্লীবলিঙ্গ হবে সবসময় এবং প্রথমা বিভক্তির একবচনের রূপেই ব্যবহৃত হবে। আচ্ছা, তার মানে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি তো তোমার শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার শব্দরূপ হবে। তাহলে কোন শব্দের মতন তার রূপ হবে সেটাও আমরা জেনে নিই। কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি যদি পুংলিঙ্গ হয়, আমরা জানি কর্মবাচ্য হলে কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে। এবার কর্ম যদি পুংলিঙ্গ হয় তাহলে কৃত্য প্রত্যয়ান্ত শব্দও পুংলিঙ্গ হবে। তাহলে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি, কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি যদি পুংলিঙ্গ হয়, আমাকে পুংলিঙ্গ হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি হবে নর শব্দের মতন। যেহেতু কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি অকারান্ত শব্দ হচ্ছে, কৃত্য প্রত্যয়ান্ত শব্দের রূপ অকারান্ত শব্দের মতন হচ্ছে, শেষে অকার থাকছে, তো সেক্ষেত্রে পুংলিঙ্গ যদি হয় সেই শব্দ, অকারান্ত শব্দ, তাহলে সেটা কি হবে? নর শব্দের মতন হবে। অর্থাৎ নর শব্দের যেরকম রূপ হয় সেই অনুযায়ী কৃত্য প্রত্যয়ান্ত শব্দের রূপ আমাদের করতে হবে, যদি সেটা কিসে থাকে? পুংলিঙ্গে থাকে। পুংলিঙ্গে নর শব্দের মতন রূপ হবে। এবার কৃত্য প্রত্যয়ান্ত শব্দ যদি আমাকে ক্লীবলিঙ্গ করতে হয়, মানে কর্মবাচ্যে কর্ম যদি ক্লীবলিঙ্গ হয়, আমরা জানি কর্মবাচ্যে কর্মের বিশেষণ হয় কৃত্য প্রত্যয়ান্ত শব্দ এবং ভাববাচ্যে নিত্য ক্লীবলিঙ্গ হয়। তার মানে ভাববাচ্যের জন্য আমাদের ক্লীবলিঙ্গ কৃত্য প্রত্যয়ান্ত শব্দ দরকার, আর কর্মবাচ্যের জন্য কর্ম যদি ক্লীবলিঙ্গ হয় তাহলেও কিন্তু আমাকে কি করতে হবে? কৃত্য প্রত্যয়ান্ত শব্দ ক্লীবলিঙ্গ করতে হবে। ঠিক আছে?
যদি কর্মবাচ্যে কর্ম যদি ক্লিবলিঙ্গ হয় তাহলে আমাকে কৃত্য প্রত্যয়ান্ত শব্দটাও ক্লিবলিঙ্গ করতে হবে, যেহেতু কৃত্য প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে কর্মের বিশেষণ ওই বাচ্যে, এবং ভাব বাচ্যে তো আমাকে নিত্য ক্লিবলিঙ্গ করতে হবে। তাহলে আমাকে কৃত্য প্রত্যয়ান্ত শব্দ ক্লিবলিঙ্গ হলে তার রূপ কীরকম হবে সেটাও জেনে নেওয়া দরকার। কৃত্য প্রত্যয়ান্ত শব্দ আমরা জানি অকারান্ত শব্দ, তাহলে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ কি না ফল শব্দ। কাজেই আমরা জেনে নিলাম কৃত্য প্রত্যয়ান্ত শব্দ যদি ক্লিবলিঙ্গে হয়, কৃত্য প্রত্যয়ান্ত শব্দ যদি ক্লিবলিঙ্গে হয় তাহলে সেটা কি হবে, ফল শব্দের মতন তার রূপ হবে। ক্লিবলিঙ্গে কি হবে, ফল শব্দের মতন রূপ হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে স্ত্রীলিঙ্গ। কর্মবাচ্যে কর্ম যদি স্ত্রীলিঙ্গ হয়, কর্ম যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আমাকে কর্মের বিশেষণ হিসাবে কৃত্য প্রত্যয়ান্ত শব্দ স্ত্রীলিঙ্গ করতে হবে, তাই না? তাহলে স্ত্রীলিঙ্গ যদি করতে হয় আমাকে কৃত্য প্রত্যয়ান্ত শব্দ, মূল শব্দটা আছে যে শব্দটা রয়েছে সেটাকে আমাকে কি করতে হবে, স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করতে হবে। তার জন্য আমাকে স্ত্রী প্রত্যয় যোগ করে মূল শব্দটিকে লিঙ্গান্তর করতে হবে। স্ত্রীলিঙ্গে আমি রূপান্তর করে নেব আগে শব্দটাকে। এবার স্ত্রীলিঙ্গে রূপান্তর করার জন্য এখানে কি যোগ করছি আমরা, যে স্ত্রী প্রত্যয়টা যোগ করছি তার ফলে এখানে কি হবে, আ যুক্ত হবে, মূল শব্দটির সঙ্গে আ যুক্ত হবে। মূল শব্দটির সঙ্গে আকার যুক্ত হলে, তার মানে স্ত্রীলিঙ্গে যদি আকার যুক্ত করি আমি মূল শব্দের সঙ্গে তাহলে শেষে কি থাকবে, আ, তার মানে একটি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হবে। কৃত্য প্রত্যয়ান্ত শব্দ যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সেটি কি হবে, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আমরা কি পড়েছি, লতা। তাহলে কৃত্য প্রত্যয়ান্ত শব্দকে যদি আমাদের স্ত্রীলিঙ্গে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, কর্মের বিশেষণ হিসাবে যদি স্ত্রীলিঙ্গে করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে লতা শব্দের মতন তার রূপ করতে হবে। বাক্যে যখন ব্যবহার করব তখন তার রূপ কিসের মতন হবে, কৃত্য প্রত্যয়ান্ত শব্দের লতা শব্দের মতন। তাহলে কৃত্য প্রত্যয়ান্ত শব্দ আমরা জেনে নিলাম, যদি পুংলিঙ্গ করতে হয় তাহলে নর শব্দের মতন করে তার রূপ করতে হবে, যদি ক্লিবলিঙ্গ করতে হয় তাহলে ফল শব্দের মতন করে তার রূপ করতে হবে, আর যদি স্ত্রীলিঙ্গ করতে হয় তাহলে তার লতা শব্দের মতন রূপ হবে। আমি এখনো কৃত্য প্রত্যয়ের কোনো উদাহরণ দিইনি, তার কারণ হচ্ছে আমি এখনো কৃত্য প্রত্যয় অর্থাৎ 5টি প্রত্যয় নিয়ে একসাথে কথা বলছি। যখন প্রত্যেকটি প্রত্যয় সম্বন্ধে আমি আলাদা করে কথা বলবো তখন সেই প্রত্যয়ের আমি উদাহরণ দিয়ে কিভাবে সেটা ব্যবহার হচ্ছে সেটা আমি দেখাবো। এবারে প্রথমে আমরা যে কৃত্য প্রত্যয়গুলি সম্বন্ধে জানব সেটি হচ্ছে তব্য ও অনিয়। তব্য ও অনিয় মোটামুটি তার নিয়ম কানুন ব্যবহার বিধি একই ধরনের, সেই জন্য আমরা একসাথেই জেনে নিই। তো তব্য এবং অনিয় এই দুটো কৃত্য প্রত্যয়ই যেরকম সাধারণভাবে কৃত্য প্রত্যয়ের নিয়মের ক্ষেত্রে আমরা দেখেছি কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়, এখানেও তাই। এই দুটি কৃত্য প্রত্যয় কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়। আমরা নিশ্চয়ই কর্মবাচ্য ভাববাচ্যে ব্যাপারটা কি সেটা সম্বন্ধে আমাদের ধারণা আছে। কর্মবাচ্য যে বাচ্যে, বাচ্য মানে হচ্ছে বলবার ভঙ্গি, যেখানে যে বাচ্যে বাক্যের প্রত্যেকটা বাক্যের একটা বাচ্য বা বলবার ভঙ্গি রয়েছে। যদি বাক্য কর্মবাচ্যে হয় তার মানে আমাদের জানতে হবে বাক্যে কর্ম, বাক্যে যেটা কর্ম রয়েছে সেটা বাক্যে প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে, মানে বক্তা কর্মের ওপরে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন, কর্মই এখানে প্রধান আর কর্তা হয়ে যাচ্ছে অপ্রধান। ঠিক আছে, কর্মবাচ্যের বাক্য যেখানে কর্ম হচ্ছে প্রধান সেখানে কর্মের বিশেষণ হিসাবে তব্য এবং অনিয় প্রত্যয় অনিয় প্রত্যয়ান্ত শব্দ ব্যবহৃত হবে। তব্য অনিয় নজ্জত খপ এই সমস্ত কৃত্য প্রত্যয় হচ্ছে তো কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়ের একটা অংশ হচ্ছে কৃত্য প্রত্যয়। ঠিক আছে, এই কথাটা আমি একবার বলে দিই অন্তত। কৃত প্রত্যয় পড়ছি আমরা এখন। কৃত প্রত্যয়ের মধ্যে একটা অংশ হচ্ছে কৃত্য প্রত্যয়, একটা বিশেষ শ্রেণী হচ্ছে কি কৃত্য প্রত্যয়। এই কৃত্য প্রত্যয়ের মধ্যে রয়েছে 5টি প্রত্যয়, তব্য অনিয় নজ্জত কপ। এই 5টি প্রত্যয়কে একত্রে তার ব্যবহারের সাদৃশ্য অনুযায়ী তাদেরকে কৃত্য প্রত্যয় নামকরণ করা হয়েছে এবং কৃত্য প্রত্যয়টা কৃত প্রত্যয়েরই অন্তর্গত। তার মানে একটা বেসিক ব্যাপার আমরা জানি যে কৃত প্রত্যয় বা কৃত প্রত্যয়েরই অন্তর্গত কৃত্য প্রত্যয়। কৃত্য প্রত্যয় মানেও হচ্ছে কৃত প্রত্যয়ই বটে।
সেটা কোথায় ব্যবহৃত হবে? ধাতুর উত্তর ব্যবহৃত হবে। আমরা জানি ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে কৃত্য প্রত্যয়ও যেহেতু কৃৎ প্রত্যয়, তাহলে এই কৃত্য প্রত্যয়ও কি হবে? ধাতুর সাথেই যুক্ত হবে। কৃত্য প্রত্যয় তো হচ্ছে অন্যতম কৃৎ প্রত্যয়, তাহলে এটাও কি হবে? ধাতুর সাথে যুক্ত হবে। কৃত্যটা কিন্তু শ্রেণীর নাম। এখানে কৃত্য শ্রেণীর অন্তর্গত কি কি রয়েছে, কি কি যুক্ত হতে পারে? তব্য যুক্ত হতে পারে, কিংবা অনিয় যুক্ত হতে পারে, কিংবা নথ যুক্ত হতে পারে, কিংবা যথ যুক্ত হতে পারে, কিংবা ক্যপ যুক্ত হতে পারে। ধাতুর সাথে এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে কি হবে? কৃদন্ত শব্দ তৈরি করবে। ঠিক আছে, এই কৃদন্ত শব্দ বাক্যে যখন ব্যবহৃত হবে, বিশেষ করে আমরা এখন তব্য এবং অনিয় প্রত্যয়ের কথা পড়ছি, তব্য এবং অনিয় প্রত্যয়ান্ত শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে, তখন কিভাবে ব্যবহৃত হবে সেই নিয়মগুলোই আমরা এখন পড়ছিলাম। ঠিক আছে, এই কথাটা তোমাদের আগে বলা ছিল না বলে আমি একটুখানি আলোচনা করে দেওয়াটা দরকার মনে করলাম, যে আমরা এখন তো কৃৎ প্রত্যয়ের চ্যাপ্টারই পড়ছি, কৃৎ প্রত্যয়ের মধ্যেই কিন্তু কৃত্য প্রত্যয় আমরা পড়ছি। কৃত্য প্রত্যয় হচ্ছে কি? কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়ের একটা শ্রেণী হচ্ছে কি? কৃত্য প্রত্যয়। আর আমরা আপাতত পড়ছি তব্য এবং অনিয় প্রত্যয় সম্বন্ধে। তাহলে আমরা দেখছি কর্মবাচ্যে তব্য এবং অনিয় প্রত্যয়ান্ত শব্দ যেটা ব্যবহৃত হচ্ছে, সেটা কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আর ভাব পাচ্ছে তাহলে কি হবে? ভাব পাচ্ছে তো কারোর বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে না, তাহলে এখানে কি হবে? এখানে নিত্য ক্লিবলিঙ্গ হবে তব্য এবং অনিয় প্রত্যয়ান্ত শব্দ, নিত্য ক্লিবলিঙ্গ হবে এবং প্রথমার একবচন হবে। ঠিক আছে, এবারে একটা উদাহরণ দেখা যাক। আমি একটা অনিয় প্রত্যয় দিয়ে এবং একটা তব্য প্রত্যয় দিয়ে উদাহরণ দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অনিয় প্রত্যয়ান্ত শব্দ দেখতে কীরকম হয়, তব্য প্রত্যয়ান্ত শব্দ দেখতে কীরকম হয়। প্রথমে অনিয় প্রত্যয় দিয়ে আমি একটি উদাহরণ দিই। বইতে দেওয়া আছে মম বেদ পঠনীয়। এখানে পঠনীয় শব্দটি অনিয় প্রত্যয়ান্ত শব্দ। প্রথমে আগে দেখে নিই পঠনীয় শব্দটি কিভাবে তৈরি হয়েছে। পট ধাতু, তার সাথে অনিয় যুক্ত হয়েছে, অনিয় প্রত্যয় যুক্ত হয়ে পঠনীয় হয়েছে, তার প্রথমার একবচনে পঠনীয় এরকমভাবে বাক্যে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে মম বেদ পঠনীয়, এটা কর্মবাচ্যে আছে বাক্যটি। কর্মবাচ্যে আমরা জানি কর্মপ্রধান। এই বাক্যটি কর্মবাচ্যে যেহেতু আছে, এই বাক্যটি কর্মবাচ্যে আছে, তাহলে এই বাক্যে কর্ম হচ্ছে বেদ। তাই বেদ এই শব্দটির বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে এই অনিয় প্রত্যয়ান্ত শব্দটি। আমরা এই প্রসঙ্গে বলে রাখি, অনিয় প্রত্যয়ের কিন্তু অনিয় পুরো অংশটি কিন্তু ধাতুর সাথে যুক্ত হয়ে যায়। তাহলে বেদ এই কর্ম বাক্যের যে এই কর্ম, তার বিশেষণ হিসেবে কিন্তু এই অনিয় প্রত্যয়ান্ত শব্দ বা কৃৎ প্রত্যয়ান্ত শব্দ বা কৃত্য প্রত্যয়ান্ত শব্দ আমরা যাই বলি না কেন, এই অনিয় প্রত্যয়ান্ত যে শব্দটি বাক্যে রয়েছে, সেটি কি হয়েছে? কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই অনিয় প্রত্যয়ান্ত শব্দটি কি হয়েছে? কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে এটি হচ্ছে বিশেষণ, এটি হচ্ছে কি? বিশেষণ।
আচ্ছা, এই জায়গাটা এখানে লেখাটা উচিত না, তার কারণ এখানটা ঢাকা পড়ে যাবে। আমি একটু পরিষ্কার করে দিই বোর্ডটা তাহলে। এই যে পঠনীয় শব্দটি হচ্ছে বিশেষণ। কিসের বিশেষণ? না বেদ, এই কর্মের বিশেষণ। ঠিক আছে, এবারে আমরা তব্য প্রত্যয় দিয়ে আরেকটি উদাহরণ দেখি। তব্য প্রত্যয় দিয়ে একটা ভাববাচ্যের উদাহরণ দেখি। ভাববাচ্যে যদি ব্যবহৃত হয় অন্তব্য অনীয় প্রত্যয়, তাহলে তব্য এবং অনীয় প্রত্যয়ান্ত শব্দ ব্যবহারের নিয়ম তো একই ধরনের, কাজে আমরা একসাথেই পড়ে নিচ্ছি। ধরো আমি এরকম লিখলাম একটা বাক্য, তোমাদের বইতে দেওয়া আছে, তেন গন্তব্যম। ঠিক আছে, তাহলে এই গন্তব্যম শব্দটি হচ্ছে তব্য প্রত্যয়ান্ত শব্দ। কিভাবে তৈরি হয়েছে? গম ধাতুর সাথে তব্য যোগ করে হয়েছে গন্তব্য। শব্দটা আমরা জানি, কারণ গন্তব্য শব্দটা তো আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। গন্তব্য শব্দের ক্লিবলিঙ্গের প্রথম আর একবচনের রূপ হচ্ছে গন্তব্যম। যেহেতু এটা ভাববাচ্য, এই বাক্যটা ভাববাচ্যে আছে, তাই এখানে কি হয়েছে, এখানে তব্য বা অনীয় প্রত্যয়ান্ত শব্দ হলেও একই ব্যাপার হতো। ঠিক আছে, অনীয় প্রত্যয় থাকলেও এখানে একই ব্যাপার হতো, তব্য প্রত্যয় থাকলেও তাই হয়েছে। এখানেও তাই, এখানে যদি কোনো তব্য প্রত্যয়ান্ত শব্দ থাকতো তাহলেও একই ব্যাপার হতো, মানে নিয়মটা একই। তাহলে ভাব পাচ্ছে এখানে কি হয়েছে, গন্তব্য কি হয়েছে, নিত্য ক্লিবলিঙ্গ প্রথম আর একবচন হয়েছে। আমি জায়গাটা পরিষ্কার করে নিই। তাহলে এখন আমরা যে উদাহরণটি পড়ছি সেটি হচ্ছে তেন গন্তব্যম। এর অর্থ হলো তার যাওয়া উচিত। এটি কিসে আছে? ভাববাচ্যে আছে বাক্যটি। গন্তব্যম কিভাবে তৈরি হয়েছে সেটা তোমাদের তো দেখিয়েই দিয়েছি। গম ধাতুর সাথে তব্য প্রত্যয় করে গন্তব্য শব্দটি তৈরি করা হয়েছে। ঠিক আছে, সেটি আমি তোমাদের করে দেখে বোর্ডটা ক্লিয়ার করেছিলাম। তাহলে গন্তব্য শব্দটি কিভাবে তৈরি হয়েছে আমরা দেখে নিয়েছি। গন্তব্যের জায়গায় যদি অনীয় প্রত্যয় থাকতো, মানে এখানে যদি তব্য অনীয় যে কোনো প্রত্যয় আমি ব্যবহার করি না কেন, ব্যাপারটা একই রকম হবে। তব্য এবং অনীয় প্রত্যয়ের ক্ষেত্রে একই নিয়মের, মানে একই নিয়ম এখানে প্রযুক্ত হচ্ছে, কাজে এখানেও একই ব্যাপারই হবে। তাহলে তেন গন্তব্যম মানে হচ্ছে তার যাওয়া উচিত। যেহেতু এখানে কোনো কিছুর বিশেষণ হিসেবে তব্য বা অনীয় প্রত্যয়ান্ত শব্দ ব্যবহৃত হচ্ছে না, কাজে এখানে কোনো শব্দকে অনুসরণ করে তার বিশেষণ হিসেবে তাকে অনুসরণ করে এখানে এই তব্য বা অনীয় প্রত্যয়ান্ত শব্দটির রূপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে নিত্য। এখানে যেটা হয়েছে, অনীয় প্রত্যয় থাকলেও এরকমই হতো। কি হতো না, এখানে নিত্য ক্লিবলিঙ্গ হয়েছে, এবং নিত্য ক্লিবলিঙ্গ মানে সবসময় ক্লিবলিঙ্গ হবে, যাই সিচুয়েশন হোক না কেন। মানে ভাববাচ্যে যদি একটা বাক্য থাকে এবং উচিত, যোগ্যতা ইত্যাদি বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে আমি যদি তব্য বা অনীয় প্রত্যয়ান্ত শব্দ ব্যবহার করি, তাহলে যেরকমই সিচুয়েশন বা যেরকমই বাক্যের অর্থ হোক না কেন, ব্যাপারটা এই সেখানে কী হবে, তব্য এবং অনীয় প্রত্যয়ান্ত শব্দে ক্লিবলিঙ্গ হবে এবং প্রথম আর একবচনের রূপ ব্যবহৃত হবে। ঠিক আছে, যদি ভাববাচ্যে হয় বাক্যটি অবশ্যই। তাহলে এখানে তার যাওয়া উচিত, এইরকম আমরা দেখতে পাচ্ছি। এর আগে যে বাক্যটি দেখেছিলাম সেটা আরেকবার আমরা দেখে নিই। যে বাক্যটি আমরা অনীয় প্রত্যয়ান্ত শব্দর উদাহরণ দিয়ে আমরা বুঝেছিলাম, সেটা আরেকবার একটু দেখে নিই। সেটা কর্মবাচ্যে ছিল। বাক্যটা কী বাচ্যে ছিল? সেই বাক্যটা কর্মবাচ্যে ছিল। কি ছিল না, মম বেদ পঠনীয়। আমি এখানেও একটা পঠনীয়টা হচ্ছে অনীয় প্রত্যয়ান্ত শব্দ, আমি চাইলে এখানে একটা তব্য প্রত্যয়ান্ত শব্দ ব্যবহার করতে পারতাম, এখানেও চাইলে আমি একটা অনীয় প্রত্যয়ান্ত শব্দ ব্যবহার করতে পারতাম। দুটোর অর্থ মোটামুটি একই ধরনের, অনীয় এবং তব্য প্রত্যয়। তো এখানে যে বাক্যটা ছিল, এখানে কিন্তু বাক্যটা কর্মবাচ্যে ছিল। বাক্যে একটা কর্ম ছিল এবং সেই কর্মটা আবার প্রধান। এখানে কর্ম কোনটা? এখানে কর্ম হচ্ছে বেদ। তাই যেহেতু এখানে কর্ম আছে, এই তব্য বা অনীয় যে প্রত্যয়ান্ত শব্দই এখানে ব্যবহার করি না কেন, সেটা কি হবে, কর্মর অনুসরণে ব্যবহৃত হবে। কর্ম যেরকম আছে
সেই রকম মানে কর্মের যা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটাকে অনুসরণ করবে। যেহেতু আমরা জানি এটা বিশেষণ, কিসের বিশেষণ? এই কর্মটার বিশেষণ। আর আমরা জানি, আমরা খুব ছোট থেকেই পড়ে আসছি যে বিশেষণ সবসময় কী করে? বিশেষ্যকে অনুসরণ করে। বিশেষ্যের যা বৈশিষ্ট্য থাকে বিশেষণেরও তাই হয়। তাহলে এটা হচ্ছে এখন বিশেষ্য। এই বিশেষ্যের যা বৈশিষ্ট্য আছে সেটাও কী হবে? বিশেষণের হবে। কর্ম এখানে বিশেষ্য, তাহলে কর্মের এখানে যা যা বৈশিষ্ট্য আছে এখানেও তাই হবে, বিশেষণেও তাই হবে। তাই এটা কি হয়েছে? পুংলিঙ্গে প্রথমার একবচনের রূপ আমরা ব্যবহার করেছি। যদি এখানে তব্য প্রত্যয়ান্ত কোনো শব্দ থাকতো তাহলেও ব্যাপারটা একই হতো। বাক্যটার অর্থ কি ছিল? মম বেদ পঠনীয়, আমার বেদ পড়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম উচিত, যোগ্যতা ইত্যাদি অর্থে আমরা তব্য অনীয় প্রত্যয় ব্যবহার করছি। আমরা তব্য অনীয় প্রত্যয় ব্যবহার করার সময় আমরা কর্মবাচ্য এবং ভাববাচ্যেই সেটা ব্যবহার করছি। কর্মবাচ্যে কর্মের বিশেষণ হচ্ছে তব্য এবং অনীয় প্রত্যয়ান্ত শব্দ, আর ভাববাচ্যে সেটা কি হচ্ছে? নিত্য ক্লিবলিঙ্গ প্রথমার একবচন হচ্ছে। কর্মবাচ্যে কর্মের বিশেষণ হচ্ছে মানে কর্ম যেরকম আছে, কর্ম যদি পুংলিঙ্গ থাকে তাহলে এটাও পুংলিঙ্গ হবে, কর্ম যদি ক্লিবলিঙ্গ থাকে তাহলে এটাও ক্লিবলিঙ্গ হবে, কর্ম যদি স্ত্রীলিঙ্গ থাকে তাহলে এটাও স্ত্রীলিঙ্গ হবে। যা কর্ম থাকবে তাই এখানে হবে। কর্মে তো যা বচন বিভক্তি থাকবে এখানেও তাই বচন বিভক্তি থাকবে। যা কর্মে হবে তা এখানে হবে। যে এখানে আলাদা করে আর কোনো নির্দিষ্ট বিভক্তি বচনের কথা বলা হচ্ছে না, কর্মটা যা থাকবে সেটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে, সেই অনুযায়ী এখানে করতে হবে। আর ভাববাচ্যের মজাটা কি? ভাববাচ্যের তো কারোর মতন করে হচ্ছে না, তব্য অনীয় প্রত্যয়ান্ত শব্দ, তাই এখানে কি হবে সেটা আলাদা করে বলে দেওয়া হয়েছে যে এখানে সবসময় কি হবে? ক্লিবলিঙ্গ হবে, প্রথমার একবচন হবে। ঠিক আছে, তোমরা তোমাদের বইয়ে তব্য এবং অনীয় প্রত্যয়ান্ত শব্দের রূপের যে তালিকা দেওয়া আছে সেটা অবশ্যই ভালো করে মন দিয়ে পড়বে। আমি এখানে যে বইটি অনুসরণ করছি, তোমাদের যে বইটা রেফার করা হয়েছিল সেই বইয়ের আমার কাছে যে এডিশনটা রয়েছে তার 355 পাতা, সেখান থেকে তব্য এবং অনীয় প্রত্যয়ান্ত শব্দের রূপের তালিকা দেওয়া রয়েছে, ধাতু দেওয়া রয়েছে, তারপরে তব্য প্রত্যয়ান্ত রূপ কীরকম হবে সেই ধাতুর সেটা দেওয়া রয়েছে, এবং অনীয় প্রত্যয়ান্ত রূপ কীরকম হবে সেটা দেওয়া রয়েছে। তোমরা সেটা ভালোভাবে পড়ে নেবে। আমরা এবারে কৃত্য প্রত্যয় সম্বন্ধে আরেকটা জিনিস একটু দেখে নেব। আমরা জেনেছি কৃত্য প্রত্যয় কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়। কর্মবাচ্যে আমরা জেনেছি কৃত্য প্রত্যয়ান্ত শব্দ কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। কর্মের যা বিশেষণ থাকে, কর্মের যা বৈশিষ্ট্য থাকে সেই অনুযায়ী কৃত্য প্রত্যয়ান্ত শব্দেরও সেই বৈশিষ্ট্য হয়। ভাববাচ্যে আমরা জেনেছি কৃত্য প্রত্যয়ান্ত শব্দটি নিত্য ক্লিবলিঙ্গ প্রথমার একবচনের রূপ হয়। এবারে কর্মবাচ্য হোক বা ভাববাচ্য হোক, বাক্যে যদি কর্তা থাকে সেই কর্তাটা কীরকম হয়? এই কৃত্য প্রত্যয়ান্ত শব্দ যে বাক্যে ব্যবহৃত হচ্ছে সেই কর্মবাচ্য বা ভাববাচ্যের বাক্য, সেখানে যে কর্তা আছে তার বৈশিষ্ট্যটা কীরকম হয় সেটাও তো আমাদের জেনে নিতে হবে। এই ধরনের বাক্যে কর্তা কীরকম হয় না, এই ধরনের বাক্যে কর্তায় যে বিভক্তি হয় সেটি হলো তৃতীয়া বা ষষ্ঠী। বিকল্পে তৃতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয়, মানে আইদার আমি তৃতীয়া বিভক্তি করতে পারি নয়তো আমি ষষ্ঠী বিভক্তি করতে পারি। এই ধরনের বাক্যে যেখানে কৃত্য প্রত্যয়ান্ত শব্দ ব্যবহৃত হচ্ছে সেটা কীরকম বাক্য না, আইদার কর্মবাচ্য নয়তো হচ্ছে ভাববাচ্য। আমরা যে উদাহরণ দুটো দেখেছিলাম সেই দুটো উদাহরণ একটু একবার দেখে নিই। উদাহরণটা ছিল মম বেদ পঠনীয়। এই বাক্যটি ছিল কর্মবাচ্যে, বেদ কর্ম, বেদকে অনুসরণ করে পঠনীয় এই কৃত্য প্রত্যয়ান্ত শব্দটির রূপ হয়েছে। এই বাক্যে মম হচ্ছে কর্তা, মম মানে আমি, এখানে মানে আমার, ঠিক আছে, অস্মৎ শব্দের রূপ, তার ষষ্ঠী বিভক্তি হয়েছে। ঠিক আছে, এখানে কর্তায় কি হয়েছে? ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে মম হচ্ছে বাক্যের কর্তা, আমার বেদ পড়া উচিত। এখানে বাক্যের কর্তা, বাক্যটিকে যদি আমরা কর্তৃবাচ্য করতাম তাহলে কি হতো? আমি মানে এখানে কর্তাটা আমি হতো। তো এটা যেহেতু কর্মবাচ্যে আছে তাই এটা তো কর্মবাচ্যে যেহেতু আছে কর্তা অপ্রধান হয়ে গেছে বলবার ভঙ্গিতে,
তাহলে এখানে কর্তার তে যে বিভক্তি হয়েছে, তাহলে সেই বিভক্তিটা কি হয়েছে, এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে বিকল্পে, মানে তৃতীয়া বা ষষ্ঠী যে কোনো একটা করা যায়। তাহলে এখানে কর্তায়, এই উদাহরণ বাক্যটাতে কর্তায় কি হয়েছে, ষষ্ঠী বিভক্তি হয়েছে। আরও একটা যে উদাহরণ বাক্য আমরা পড়েছিলাম, যেটা তব্য প্রত্যয় দিয়েছিল, সেই বাক্যটাতে কি হয়েছে সেটাও আমরা একটু দেখে নিই। সেখানে ছিল তেন গন্তব্যম। এই বাক্যটি ভাববাচ্য ছিল, এখানে তেন ছিল কর্তা। এবার তেনোতে কি হয়েছে, গন্তব্যম তো এখানে নিত্য ক্লিবলিঙ্গ প্রথম আর একবচন আমরা জানি, তেনোটা হচ্ছে এখানে কর্তা, তাতে কি হয়েছে, বিকল্পে তৃতীয়া বিভক্তি হয়েছে। তৃতীয়া বা ষষ্ঠী যে কোনো একটা হবে, এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে, আমি আরও একটি উদাহরণ দেখে নিই যেটা কিনা বইতে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তেন বা তস্য, যে কোনো একটা করব, মানে আমি যখন বাক্য তৈরি করব তখন এর মধ্যে থেকে যে কোনো, যে এই দুটো রূপই হচ্ছে ভ্যালিড, তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটাই ব্যবহার করব। তেন বা তস্য, তেন বা তস্য সমুদ্র দ্রষ্টব্য বা দর্শনীয়। আচ্ছা, এই বাক্যটার অর্থ হচ্ছে তার সমুদ্র দেখা উচিত। বাট দেখা উচিত অর্থে আমরা দৃশ ধাতুর সাথে এখানে তব্য প্রত্যয়ও যোগ করতে পারি, আবার দৃশ ধাতুর সঙ্গে আমরা অনীয় প্রত্যয়ও যোগ করতে পারি। যেটা আমাদের ইচ্ছা হবে সেটা আমরা যোগ করতে পারি। মানে আইদার দ্রষ্টব্য নয় দর্শনীয়, আমি একই বাক্যে দ্রষ্টব্য দর্শনীয় দুটোই নিশ্চয়ই লিখব না। যেটা আমার পছন্দ হবে, যেটা আমার বেশি সেই বাক্যে ব্যবহার করা উপযুক্ত মনে হবে সেইটা করব, দুটোরই একই মানে। তাহলে দ্রষ্টব্য বা দর্শনীয় যে কোনো একটা লিখব, এবং দুটোর ক্ষেত্রেই নিয়ম কিন্তু একই। এটা হচ্ছে দ্রষ্টব্য ব্যবহার করি বা দর্শনীয়ই ব্যবহার করি, যেটাই ব্যবহার করি না কেন, সেটা হচ্ছে, বাক্যটা যেহেতু কর্মবাচ্যে রয়েছে এটা বলে দেওয়া দরকার, বাক্যটা কর্মবাচ্যে রয়েছে, এখানে কর্ম হচ্ছে সমুদ্র। তাহলে এই দ্রষ্টব্য বা দর্শনীয় এটা সমুদ্রকে অনুসরণ করে হবে, সমুদ্রের যা লিঙ্গবচন বিভক্তি আছে সেই অনুসারে, মানে দ্রষ্টব্য হবে কিংবা দর্শনীয় ব্যবহার করলে দর্শনীয় হবে। দ্রষ্টব্য বা দর্শনীয় দুটোই হচ্ছে সমুদ্রের বিশেষণ। ঠিক আছে, কাজেই এই দ্রষ্টব্য বা দর্শনীয় দুটোতেই যা হবে সেটা কি হবে, সমুদ্রকে অনুসরণ করে হবে। সমুদ্রতে যা আছে, যে লিঙ্গবচন বিভক্তি আছে, দ্রষ্টব্য তো করলেও তাই হবে, দর্শনীয় করলেও দর্শনীয় তো সেই রকম লিঙ্গবচন বিভক্তি আমাদের করতে হবে। এবার বাক্যে পড়ে রইল কর্তা। এই কর্তাতে কি হবে, আমি কর্তাতে কি করতে পারি, আইদার আমি তৃতীয়া বিভক্তি করতে পারি, সেটাও ঠিক হবে, নয়তো আমি ষষ্ঠী বিভক্তি করতে পারি, সেটাও ঠিক হবে। এবার আমার মর্জি আমি কোনটা করব। আমি বলতে পারি তেন সমুদ্র দ্রষ্টব্য, আমি বলতে পারি তেন সমুদ্র দর্শনীয়। ঠিক আছে, আমি সমুদ্র দ্রষ্টব্য, আমি বলতে পারি তস্য সমুদ্র দর্শনীয়, যেটা আমার ইচ্ছে সেটা আমি বলতে পারি। সবকটি প্রয়োগই সঠিক। এবারে আমরা পড়ব নিয়ত প্রত্যয়। নিয়ত অন্যতম কৃত্য প্রত্যয়, এবং অবশ্যই কৃত্য প্রত্যয় মানে কৃত প্রত্যয়। ঠিক আছে, আমরা দেখলাম তব্য অনীয় প্রত্যয় আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এবার দেখে নিন, নথ প্রত্যয়েরতে একই অর্থ, ঔচিত্য, যোগ্যতা ইত্যাদি বোঝাতেই ব্যবহৃত হয়। তাহলে নথ প্রত্যয় আমরা কিভাবে ব্যবহার করতে পারি। নথ প্রত্যয়ের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস আছে, কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা দেখে নিই। এটাও কর্মবাচ্যে, আমরা সাধারণভাবে কৃত্য প্রত্যয়ের প্রসঙ্গে শুরুতেই আমরা পড়েছি, কৃত্য প্রত্যয়গুলি কোথায় ব্যবহৃত হয়, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়। কৃত্য প্রত্যয়গুলি কোথায়, কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি কোথায় ব্যবহৃত হয়, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়। নথ প্রত্যয়ের ক্ষেত্রেও ওই একই ব্যাপার, এটি কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হবে। কিন্তু কোথায়, স্পেসিফিক কোথায় ব্যবহৃত হচ্ছে না, যদি তোমার ধাতু, যে ধাতুর, আমরা তো জানি এটা কৃত প্রত্যয়, মানে কৃত্য প্রত্যয় যে শ্রেণীটা সেটি সম্পূর্ণভাবেই কি হচ্ছে, কৃত প্রত্যয়ের অন্তর্গত। আমরা পড়ছি এখন কি কৃত প্রত্যয় চ্যাপ্টার, তার অন্তর্গত হিসেবে আমরা কৃত্য প্রত্যয় পড়ছি, এবং তার মধ্যে কৃত্য প্রত্যয় 5টি, তার মধ্যে আমরা এখন পড়ছি নথ প্রত্যয়ের কথা।
তাহলে কৃৎ প্রত্যয়ের বৈশিষ্ট্য কি, সেটা ধাতুর সাথে যুক্ত হয়, তাই তো? তাহলে এখানে ধাতুর সাথে কি যুক্ত হচ্ছে, নৎ প্রত্যয়। এই ধাতুর সাথে যখন নৎ প্রত্যয় যুক্ত হবে তখন ধাতু কিরকম ধাতু হতে হবে, কিরকম ধাতুর সাথে নৎ প্রত্যয় যুক্ত হতে পারে না, ঋকারান্ত ধাতু, ধাতুর শেষে যদি ঋকার থাকে, ঋকারান্ত ধাতু হতে হবে কিংবা ব্যঞ্জনান্ত ধাতু হতে হবে। যদি ধাতুর শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে এবং ধাতুর শেষে একমাত্র কোন স্বরধ্বনির কথা বলা হলো এখানে, রি, রি স্বরধ্বনি, তো তাহলে আর কোনো স্বরধ্বনির কথা বলা হলো না, কিন্তু শুধুমাত্র রি যদি থাকে, স্বরধ্বনির মধ্যে একমাত্র যদি রি থাকে ধাতুর শেষে, কিংবা ধাতুর শেষে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, মানে ধাতুর শেষটা কি হবে, আইদার ব্যঞ্জন দিয়ে হবে নয়তো স্বরধ্বনির মধ্যে একমাত্র রি দিয়ে হবে, এইরকম যদি কন্ডিশনস হয়। এবারে কয়েকটা কথা এখানে বলে দেওয়া হচ্ছে আর একটু স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে কয়েকটা ব্যঞ্জন ধ্বনিকে বাদ দেওয়া হয়েছে। সেটা কি না, প বর্গান্ত ব্যঞ্জন ধ্বনি, প বর্গান্ত ব্যঞ্জন ধ্বনিকে কি করা হয়েছে, এখানে বাদ দেওয়া হয়েছে। ব্যঞ্জন ধ্বনির মধ্যে থেকে ব্যঞ্জন ধ্বনি শেষে থাকলে তার সাথে কি হবে, সেই রকম ধাতুর সাথে নৎ প্রত্যয় যোগ করা যাবে, এটা বলা হলো। ব্যঞ্জন ধ্বনি শেষে থাকলে তার সাথে কি করা যাবে, সেই রকম ধাতুর সাথে নৎ প্রত্যয় ব্যবহার করা যাবে, বোঝা গেল তো? এবার সেই ব্যঞ্জন ধ্বনির মধ্যে থেকে বাদ দিয়ে দিচ্ছে প বর্গান্ত মানে প ফ ব ভ ম, এবং বাদ দিচ্ছে কি শক এবং সহ ধাতু, শক এবং সহ, এই দুটো ধাতুকে স্পেসিফিক্যালি বাদ দিচ্ছে। শকের শেষে ক আছে, শহর শেষে হ আছে, এটাও ব্যঞ্জন, এটাও ব্যঞ্জন, তাহলে এখানে তো ব্যঞ্জন ধ্বনি শেষে আছে, ঠিক আছে? তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তার সাথে নৎ প্রত্যয় যুক্ত হতে পারত, কিন্তু এখানে আলাদা করে বলে দিচ্ছে যে এগুলো হচ্ছে ব্যতিক্রম, শক এবং সহ ধাতুর সাথে নৎ প্রত্যয় যুক্ত হবে না। প বর্গান্ত মানে হচ্ছে প ফ ব ভ ম ইত্যাদি যদি ব্যঞ্জন ধ্বনি ধাতুর শেষে থাকে, প ফ ব ভ ম, তাহলে তার সাথে নৎ প্রত্যয় ব্যবহার হবে না, ঠিক আছে? তাহলে প বর্গ যদি শেষে থাকে, ব্যঞ্জন ধ্বনি শেষে থাকলে নৎ প্রত্যয় যুক্ত হতে পারবে এরকম কথা বলা হচ্ছে, কিন্তু সেই ব্যঞ্জন ধ্বনির মধ্যে যদি প বর্গের ধ্বনি থাকে, প ফ ব ভ ম, তাহলে নৎ প্রত্যয় হবে না। যদি ব্যঞ্জন ধ্বনির মধ্যে এটাও ব্যঞ্জনান্ত এটাও ব্যঞ্জনান্ত, এই দুটো ধাতু যদি থাকে তাহলেও নৎ প্রত্যয় ব্যবহার হবে না, ঠিক আছে? বোঝা গেল? আমি এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই। সাধারণভাবে যদি ধাতুর শেষে রি থাকে, রি থাকে এবং যে কোনো ব্যঞ্জন ধ্বনি থাকে ধাতুর শেষে, তাহলে তার সাথে নৎ প্রত্যয় যুক্ত করা যাবে। এবার এই ক্ষেত্রে ব্যতিক্রম কি? এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যদি ধাতুর শেষে প ফ ব ভ ম থাকে, তাহলে কি হবে, ধাতুর শেষে যদি এই ধ্বনিগুলো থাকে, ব্যঞ্জন ধ্বনি হলেও এটা ব্যতিক্রম, এর সঙ্গে নৎ প্রত্যয় যুক্ত হবে না, ঠিক আছে? ধাতুর শেষে যদি শক এবং ধাতুর শেষে বলার কোনো দরকার নেই, ক্ষেত্রে যদি শক এবং সহ ধাতু হয়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধাতুর শেষে ব্যঞ্জন ধ্বনি আছে, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু নৎ প্রত্যয় যোগ করা যাবে না, ঠিক আছে? এই দুটো ব্যতিক্রম আমাদের শুধু মাথায় রাখতে হবে। এই দুটো ব্যতিক্রমকে মাথায় রেখে আমরা সাধারণভাবে নিয়মটা যেটা করতে পারি, ধাতুর শেষে যদি রি থাকে কিংবা ধাতুর শেষে যদি ব্যঞ্জন থাকে, তাহলে সেই রকম ধাতুর সাথে আমরা নৎ প্রত্যয় যোগ করব একমাত্র, ঠিক আছে? এবারে আমরা একটু দেখে নিই ক্রি ধাতু, ধাতুর শেষে রি আছে আমরা দেখতে পাচ্ছি,
এর সাথে আমরা নথ প্রত্যয় যোগ করতে পারি। করলে কি হবে রূপ? কার্য। ঠিক আছে। আচ্ছা, ধাতু আমরা আরেকটা ধাতু দেখে নিই। ধরো হচ্ছে গ্রহ ধাতু। গ্রহ ধাতুর শেষে কি আছে? হ, মানে ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তাহলে এই ধাতুর সাথে আমরা নথ প্রত্যয় যোগ করতে পারি। কি হবে? নথ প্রত্যয়ান্ত শব্দ কি হবে? গ্রাহ্য। দেখো এখানে ধাতুর শেষে কি আছে? রি, তাহলে এখানে নথ প্রত্যয় যুক্ত করেছি, করে কি হয়েছে? কার্য। এখানে ধাতুর শেষে কি আছে? হ, মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এখানে তার সঙ্গে নথ প্রত্যয় যোগ করেছি, করে কি হয়েছে? গ্রাহ্য। এইরকমভাবে মানে রূপ হয়। যেমন পঠের সঙ্গে আমি যদি যোগ করি, পঠ ধাতু শেষে ব্যঞ্জন ধ্বনি আছে, নথ যোগ করলাম, তাহলে কি হবে? পাঠ্য। পাঠ্য শব্দটা আমরা পড়ি না, এরকমভাবে। তো আমরা এখানে আমাদের বইতে নথ প্রত্যয়ান্ত শব্দের রূপের একটা তালিকা আমরা পেয়ে যাব। যে বইটা আমি ফলো করছি তার 356 পাতায় নথ প্রত্যয়ান্ত শব্দের তালিকা দেওয়া রয়েছে। তোমরা অতি অবশ্যই নথ প্রত্যয়ান্ত শব্দের তালিকাটি ভালো করে তৈরি করে নেবে। আচ্ছা, নথ প্রত্যয় সম্বন্ধে আরেকটি কথা আমরা জেনে নিই। সেটি হচ্ছে যে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে এইরকম যদি অর্থ বোঝায়, তাহলে আমরা কি করতে পারি? উ ধ্বনি শেষে আছে এইরকম, উ বর্ণ বা ধ্বনি শেষে আছে এইরকম ধাতুর সাথে আমরা কি করতে পারি? নথ প্রত্যয় যুক্ত করতে পারি। আমরা তো জানি যে স্বরধ্বনির মধ্যে একমাত্র রিকারের ক্ষেত্রেই, রিকার শেষে আছে এইরকম ধাতুর ক্ষেত্রেই আমরা কি করতে পারি? নথ প্রত্যয় যুক্ত করতে পারি, আমরা এতক্ষণ পড়েছি। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে এখানে একটা বিশেষ নিয়ম বলা হয়েছে। সেটা কি না, যেখানে বলা এরকম অর্থ প্রকাশ পাচ্ছে যে অবশ্যই করতে হবে, সেখানে আমরা উ শেষে আছে, এটাও একটা ব্যতিক্রমী বলতে পারি আমরা, উ শেষে আছে এইরকম ধাতুর সাথেও কিন্তু নথ আমরা যোগ করতে পারি। কখন? না, যখন অবশ্যই করতে হবে এরকম একটা অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে অবশ্যং ভাব্যম, অবশ্যই হতে হবে। ঠিক আছে, ভাব্যম, এখানে ভূ ধাতুর সাথে কি করা হয়েছে? নথ প্রত্যয় করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? অবশ্যই করতে হবে এই অর্থ এখানে বোঝাচ্ছে। এই বিশেষ ক্ষেত্রে এই ব্যতিক্রমী উদাহরণে কি দেখা যাচ্ছে? উ ধ্বনি শেষে আছে এই রকম ধাতুর সাথেও নথ প্রত্যয় যুক্ত হয়েছে। তা না হলে নথ প্রত্যয় একমাত্র স্বরধ্বনির মধ্যে রিকারান্ত, রি শেষে আছে এমন ধাতুর, রি ধাতুর শেষে যদি রি থাকে তাহলে শুধুমাত্র সেই রকম ধাতুর সাথেই নথ প্রত্যয় যুক্ত হয়। আর কোনো রকম স্বরধ্বনি শেষে আছে এই রকম ধাতুর সাথে নথ প্রত্যয় কিন্তু যুক্ত হয় না। এখানে একটা ব্যতিক্রমী উদাহরণ দেওয়া হচ্ছে বা ব্যতিক্রমী দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে অবশ্যই করতে হবে এইরকম যদি বোঝায় বাক্যের মধ্যে, তাহলে সেক্ষেত্রে একমাত্র এই ব্যতিক্রমটা হতে পারে যে উ শেষে আছে এই রকম ধাতুর সাথেও কিন্তু নথ প্রত্যয় যুক্ত হয়ে ভাব্যম শব্দটা তৈরি হয়েছে। তা না হলে কিন্তু রস্য অ আর হ্রস্ব দীর্ঘ এরকম শেষে আছে এইরকম ধাতুর সাথে কিন্তু নথ প্রত্যয় কখনো যুক্ত হয় না। ঠিক আছে, একমাত্র এই ব্যতিক্রমেই হতে পারে। ভূয়ের সঙ্গে এখানে নথ প্রত্যয় যোগ করা হয়েছে। এবারে আমরা পড়ব যৎ প্রত্যয়। কোথায় ব্যবহৃত হয়? না, সাধারণভাবে যেটা আমরা জানি কর্মবাচ্য, মানে বাক্য যদি কর্মবাচ্যে থাকে কিংবা ভাববাচ্যে থাকে, তাহলে অন্যান্য কৃৎ প্রত্যয়ের মতন এখানেও কিন্তু এইরকম ক্ষেত্রেই যৎ প্রত্যয় ব্যবহৃত হয়। ঠিক আছে, এবারে স্পেসিফিক্যালি যৎ প্রত্যয়ের ব্যবহারের ক্ষেত্র কোনটা? না, সেটা হচ্ছে যে কোনো স্বরান্ত, কর্মবাচ্য এবং ভাববাচ্যে যে কোনো স্বরান্ত ধাতু, স্বরান্ত ধাতু মানে যে ধাতুর শেষে স্বরধ্বনি আছে, কিন্তু এক্ষেত্রে বাদ যাবে। কি বাদ যাবে? না রিকারান্ত ধাতু। দেখো
আমরা নথ প্রত্যয়ের ক্ষেত্রে কি পড়েছি, রিকারান্ত ধাতুর সাথে নথ প্রত্যয় হয়, মানে ওখানে যে নথ প্রত্যয় যেখানে হচ্ছে সেখানে যৎ প্রত্যয় হবে না, যৎ প্রত্যয় যেখানে হচ্ছে নথ প্রত্যয় সেখানে হবে না। রিকারান্ত ধাতুর সাথে নথ প্রত্যয় যুক্ত হয় সেটা তো আমরা আগেই পড়ে নিয়েছি, কাজে সেখানে তো আর যৎ প্রত্যয় হবে না। ঠিক আছে, তাহলে রিকারান্ত ধাতু এক্ষেত্রে যৎ প্রত্যয়ের ক্ষেত্রে আমরা এখন কি পড়ছি, যৎ প্রত্যয়। যৎ প্রত্যয়ের ক্ষেত্রে রিকারান্ত ধাতু বাদ গেল, রি বাদ দিয়ে অন্য যে কোনো স্বরধ্বনি যদি ধাতুর শেষে থাকে, সেই ধাতুর সাথে কি হতে পারে, যৎ প্রত্যয় যুক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে যৎ প্রত্যয় কোথায় হবে, স্বরান্ত ধাতু এক্সেপ্ট রি, রি বাদ দিয়ে যে কোনো স্বরান্ত, আমি কিন্তু কাটা দিলাম, হ্যাঁ, রি হবে না, রি ছাড়া অন্য যে কোনো স্বরধ্বনির স্বরান্ত ধাতুর শেষে, স্বরান্ত ধাতু যদি হয় তার সাথে যৎ প্রত্যয় যুক্ত হবে। এবং আর কার সাথে যুক্ত হবে না, নথ প্রত্যয় যেগুলো যেগুলো বাদ গিয়েছিল এখানে সেগুলোই হবে। আমরা নথ প্রত্যয় পড়ার সময় কি পড়েছিলাম ব্যতিক্রম হিসেবে, ও নথ প্রত্যয় তো ব্যঞ্জনান্ত ধাতুর সাথে যুক্ত হয়। নথ প্রত্যয় কার সাথে যুক্ত হয়, ব্যঞ্জনান্ত ধাতুর সাথে নথ প্রত্যয় যুক্ত হয়, এটা তো আমরা পড়েছিলাম। কিন্তু সেক্ষেত্রে প বর্গ বাদ গিয়েছিল, মানে প, ফ, ব, ভ, ম বাদ গিয়েছিল। ঠিক আছে, শক এবং সহধাতু বাদ গিয়েছিল। তাহলে যেগুলো নথ প্রত্যয়ের ক্ষেত্রে বাদ গিয়েছিল এবার সেইগুলোতে কি হবে, যৎ প্রত্যয় হবে। ঠিক আছে, বোর্ডের এই অংশটা আমরা একটু ক্লিয়ার করে নিই। স্বরান্ত ধাতুর সাথে যৎ প্রত্যয় হবে এক্সেপ্ট রি, আর কি প বর্গান্ত ধাতুর সাথে যৎ প্রত্যয় হবে। প বর্গান্ত মানে প, ফ, ব, ভ, ম, এই যদি ধাতুর শেষে থাকে তবে সেই ধাতুর সাথে যৎ প্রত্যয় যুক্ত হবে। আর কোন কোন ধাতুর সাথে যৎ প্রত্যয় যুক্ত হবে, শক ধাতুর সাথে যৎ প্রত্যয় যুক্ত হতে পারে, সহ ধাতুর সাথে যৎ প্রত্যয় যুক্ত হতে পারে। এই কটা ক্ষেত্রে যৎ প্রত্যয় ব্যবহৃত হবে। একটা উদাহরণ দেখে নিই, এখানে দেওয়া হয়েছে গই ধাতু, বুঝতেই পারছি আমরা এখানে শেষে কি আছে, ওই আছে, তাই তো, শেষে ওই আছে, এটা আমরা বুঝতে পারছি, মানে গই ধাতুর শেষে ওই আছে। আমাদের বোঝানোর জন্য এরকমভাবে লিখলাম আমি, তা নাহলে এরকমভাবে লেখার কথা নয়। গই ধাতুর শেষে কি আছে, ওই আছে, মানে স্বরধ্বনি আছে। নিয়ম অনুযায়ী স্বরধ্বনি শেষে থাকলে সেই রকম ধাতুর সাথে যৎ প্রত্যয় যুক্ত হয়। তাহলে গই ধাতুর সাথে এখানে কি যুক্ত হবে, যৎ প্রত্যয় যুক্ত হবে। হয়ে কি হবে না, এখানে হবে গেয়ম। আমরা যদি এটাকে একটা বাক্যে ব্যবহার করি তাহলে এখানে একটা বাক্য দেওয়া হয়েছে, ময়া সঙ্গীতম গেয়ম। একমটা আমি আর নিলাম না, দরকার নেই, আমার যেটুকু বোঝানোর দরকার সেইটুকুর জন্য এইটুকুই যথেষ্ট। এই বাক্যটা কিসে আছে, কর্মবাচ্যে আছে। ঠিক আছে, আমার দ্বারা সঙ্গীত বা গান গাওয়া হচ্ছে, এখানে বাক্যটা এইরকম আছে। তাহলে গেয়ম এটা কিসের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে, আমরা জানি, আমরা কৃতপ্রত্যয়ের নিয়ম হিসেবে, আমরা কৃতপ্রত্যয়ের নিয়ম হিসেবে আমরা জেনেছি কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মের বিশেষণ হয় কিন্তু কৃতপ্রত্যয়ান্ত শব্দগুলি। এক্ষেত্রে তাহলে এখানে কর্ম এটা সঙ্গীত। ঠিক আছে, কর্মবাচ্যে কর্মের বিশেষণ অনুযায়ী কি হয়, কৃতপ্রত্যয়ান্ত শব্দের রূপ হয়। এখানে কর্ম কোনটা না, সঙ্গীতটা হচ্ছে কর্ম। ঠিক আছে, তাহলে খুব স্বাভাবিকভাবে এই সঙ্গীত যদি কর্ম হয়, সঙ্গীতের বিশেষণ হিসেবে গেয়ম শব্দটি ব্যবহৃত হয়েছে, যৎ প্রত্যয়ান্ত শব্দটি, তাহলে সঙ্গীতে যা হয়েছে এখানেও কিন্তু তাই হবে। ঠিক আছে,
তাহলে সঙ্গীতের বৈশিষ্ট্য অনুযায়ী জ্ঞেয়মের বৈশিষ্ট্য নিরূপিত হবে। আর এখানে কর্তা আমরা জানি নিয়ম অনুযায়ী এখানে কর্তা কি হয়েছে, এই যে কৃত্য প্রত্যয়ান্ত শব্দ যে বাক্যে থাকে সেখানে কর্মবাচ্য হলে কর্মের বিশেষণ হয়, কি বলে কৃত্য প্রত্যয়ান্ত শব্দ। কর্মের লিঙ্গবচন বিভক্তি অনুযায়ী কৃত্য প্রত্যয়ান্ত শব্দের লিঙ্গবচন বিভক্তি হয় ইত্যাদি আমরা জানি। এবং সেক্ষেত্রে কর্তায় কি হয়, আমরা তব্য অনীয় প্রত্যয়ের সময় যেটা পড়েছি সেইটাই কর্তা, মানে তব্য অনীয় প্রত্যয় পড়ার পরে আমরা যেটা পড়লাম না, সেই অনুযায়ী এখানেও কি হয় যে এখানে কর্তায় কি হয়, কর্তা এখানে বিকল্পে তৃতীয়া এবং ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে এক্ষেত্রে এখানে আমরা কর্মবাচ্যে কর্তায় আমরা কি দেখতে পাচ্ছি, তৃতীয়া বিভক্তি হবে এরকম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অপ্রধান কর্তায় এখানে কি হয়েছে, তৃতীয়া বিভক্তি হয়েছে। আবার আরেকটা উদাহরণ দেখে নিই। স্থা ধাতু, তার সাথে আমি যদি যৎ প্রত্যয় যোগ করি তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে স্থেয়ম। এটাকে আমরা বাক্যে ব্যবহার করতে পারি। যেমন ধরো এখানে আমি লিখলাম তেন স্থেয়ম, এটা একটা ভাববাচ্যের বাক্য। এই বাক্যটা ভাববাচ্যে আছে, এখানে কর্তা নেই, এখানে এখানে কর্ম নেই, এখানে যে যৎ প্রত্যয়ান্ত যে শব্দটা এইরকম ক্ষেত্রে যেখানে কর্ম নেই, মানে যেটা ভাববাচ্য, সেই রকম ক্ষেত্রে যৎ প্রত্যয়ান্ত যে শব্দটা রয়েছে সেই শব্দটা এর আগে আমরা যেরকম করেছি সেই রকমই, সেটা কি হবে, নিত্য ক্লিবলিঙ্গ হবে এবং প্রথমার একবচন হবে। ঠিক আছে, প্রথমার একবচন হবে। আর এখানে কর্তা আমরা দেখতে পাচ্ছি এই আগের মতনই তৃতীয়া বিভক্তি হবে। ঠিক আছে, কর্মবাচ্যে কর্মের বিশেষণ হবে এবং কর্ম যেরকম লিঙ্গবচন বিভক্তি আছে, পুংলিঙ্গ হলে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ হলে ক্লিবলিঙ্গ, তার যা লিঙ্গ আছে, যা বচন আছে, যা বিভক্তি আছে সেই অনুযায়ী কৃত্য প্রত্যয়ান্ত শব্দ, এখানে যৎ শব্দ আমরা যেটা পড়ছি এই মুহূর্তে সেটা কি যৎ শব্দ, যৎ শব্দটাও সেই লিঙ্গবচন বিভক্তি হবে কর্মবাচ্য হলে। যেমন ওখানে আমরা পড়েছিলাম ময়া সঙ্গীতম গেয়ম, এরকম আমরা একটা বাক্য বোধহয় পড়েছিলাম। হ্যাঁ, ময়া সঙ্গীতম গেয়ম এরকম বাক্য পড়েছিলাম। সেক্ষেত্রে ময়াতে আমার দ্বারা সঙ্গীত গাওয়া হচ্ছে, হ্যাঁ এরকম ছিল বাক্যটা, কর্মবাচ্য তো আমি এরকম বলতে পারতাম। আমি একটুখানি বোর্ডটা ক্লিয়ার করে নিই। একটা উদাহরণ আমরা কি পড়লাম, ময়া সঙ্গীতম গেয়ম, এই বাক্যটা ছিল কর্মবাচ্যে। ঠিক আছে, এটা কর্মবাচ্যের বাক্য, কর্ম অনুযায়ী এখানে যৎ প্রত্যয়ান্ত শব্দের রূপ নিরূপিত হয়েছে, এখানে কর্তা হয়েছে তৃতীয়া বিভক্তি। আমার দ্বারা সঙ্গীত গীত হয়েছে বা গেয় হয়েছে, মানে আমি সঙ্গীত গেয়েছি, আমি গান গেয়েছি। ঠিক আছে, এখানে যেহেতু কর্মবাচ্য তাই কর্তা এখানে অপ্রধান, অপ্রধান কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। আর যদি ভাববাচ্য হয় তেন স্থেয়ম, তার থাকা উচিত। এখানে মানেটা ছিল আমার গান গাওয়া উচিত বা আমার দ্বারা গান গাওয়া হয়েছে নয়, আমার গান গাওয়া উচিত এইরকম, আমার দ্বারা গান গাওয়া উচিত এইরকম। তাহলে আবার আমার গান গাওয়া উচিত, এখানে এই বাক্যটা কর্মবাচ্যে হয়েছে এবং এই বাক্যের যে কর্তা তাতে অপ্রধান কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। আমার গান গাওয়া উচিত। আর ভাববাচ্যে যে একটা বাক্যের উদাহরণ দেখলাম তেন স্থেয়ম, এখানে কি তার থাকা উচিত। ঠিক আছে, এখানে স্থেয়ম যেহেতু এটা যেহেতু ভাববাচ্য, স্থেয়ম যেহেতু কোনো কর্মের বিশেষণ বা কর্তার বিশেষণ কারোর বিশেষণ হিসেবে হচ্ছে না, তাই এতে নিত্য ক্লিবলিঙ্গ এবং প্রথমার একবচন হচ্ছে। ঠিক আছে, আর তেন এই কর্তাতে কি হচ্ছে, এই কর্তাতে তৃতীয়া বিভক্তি হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝে গেলাম এবার কিভাবে কি হচ্ছে। কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মের বিশেষণ হবে যৎ প্রত্যয়ান্ত শব্দ,
আর ভাববাচ্যের ক্ষেত্রে এটা নিত্য ক্লিবলিঙ্গ প্রথমার একবচন হবে। আর হচ্ছে কর্মবাচ্য এবং ভাববাচ্য দুটোতেই আমরা দেখতে পাচ্ছি কর্তা তৃতীয়া বিভক্তি হচ্ছে। এবারে আমরা যে আমাদের যে ব্যাকরণ বই, সেই বইয়ের 357 নম্বর পাতায় যে যৎপ্রত্যন্ত শব্দের তালিকা দেওয়া হয়েছে সেটা আমরা ভালো করে পড়ে নেব। যৎপ্রত্যন্ত শব্দের তালিকা আমি যে বইটি ফলো করছি আমার কাছে যে এডিশন রয়েছে তার 357 নম্বর পাতায় যৎপ্রত্যন্ত শব্দের তালিকা রয়েছে, সেটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। আমরা জানি যে কৃৎ প্রত্যয় যখন কোনো ধাতুর সাথে যুক্ত হয় তখন তার সম্পূর্ণ অংশ সবসময় যুক্ত হয় না, তখন তার কিছু অংশ বাদ চলে যায়, বাদ বাকি অংশ যুক্ত হয়। এতক্ষণ আমরা যৎপ্রত্যয় সম্বন্ধে পড়ছিলাম, যেটা হচ্ছে অন্যতম কৃত্য প্রত্যয়। তো এই যৎপ্রত্যয়ের কিন্তু ত বা খণ্ডত্ব এটা বাদ চলে যায়, পড়ে থাকে কি অন্তস্থ জ। এই অন্তস্থ জ অংশটুকুই কিন্তু ধাতুর সাথে যুক্ত হয়, ত বাদ চলে যায়। যেমন একটা উদাহরণ দেখে নিই, ধরো গম ধাতু। গম ধাতুর সাথে যদি আমরা যৎপ্রত্যয় যুক্ত করি তাহলে তার রূপটি হবে গম্য। আমরা দেখতে পাচ্ছি এখানে গমের সাথে শুধু অন্তস্থ জ, জফলা আকারে যুক্ত হয়েছে, অন্তস্থ জ অংশটুকু যুক্ত হয়েছে, ত অংশটা কিন্তু বাদ চলে গেছে। ঠিক আছে, এবারে আমরা পড়ব অন্যতম কৃত্য প্রত্যয় ক্যপ। কৃত্য প্রত্যয়ের সর্বশেষ প্রত্যয় হচ্ছে ক্যপ। আমরা বাকি 4-5টা যে কৃত্য প্রত্যয় আছে তার মধ্যে বাকি 4টে কৃত্য প্রত্যয় পড়ে ফেলেছি, এবার ক্যপ। ক্যপ হচ্ছে অন্যতম কৃত্য প্রত্যয়, অর্থাৎ হচ্ছে ঔচিত্য, যোগ্যতা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়। অন্যান্য যে কৃত্য প্রত্যয়গুলি আছে সেগুলির মতনই কর্মবাচ্যে কিংবা ভাববাচ্যে ব্যবহৃত হয় এই ক্যপ প্রত্যয়। আরেকটা কি, ক্যপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অন্তস্থ জ আছে, তাই তো? তাহলে ক্যপের মধ্যে থেকে এই অন্তস্থ জ অংশটুকুই কিন্তু পড়ে থাকে, এই অন্তস্থ জ অংশটুকুই কি হয়, ধাতুর সাথে যুক্ত হয়। বাদবাকি ক এবং প এই দুটো ধ্বনি কিন্তু কি হয়ে যায়, বাদ চলে যায়। তাহলে ক্যপের মধ্যে থেকে ক এবং প বাদ চলে যায় বা ইত চলে যায়, শুধু পড়ে থাকে অন্তস্থ জ। এই অন্তস্থ জয় কি হয়, ধাতুর সাথে যুক্ত হয়। তাহলে এবার আমরা দেখব যে ক্যপ প্রত্যয় ঠিক কোন কোন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। ক্যপ প্রত্যয় কোথায় কোথায় হয়? ক্যপ প্রত্যয় কোথায় কোথায় হয় না, এখানে কতগুলো ধাতুর নাম বলে দেওয়া হয়েছে, এই ধাতুগুলো আমাদের মাথায় রাখতে হবে। ই, স্তু, দন্ত শয়তায় হ্রস্ব, শ্বাস, ব্রি, দ্রি, জুস, খন প্রভৃতি। আরও কিছু ধাতু আছে। প্রভৃতি ধাতুর উত্তর কি হয়, আমরা ক্যপ প্রত্যয়, যোগ্যতা, ঔচিত্য ইত্যাদি অর্থে ব্যবহার করতে পারি এবং অবভিয়াসলি কর্মবাচ্যে এবং ভাববাচ্যেই সেটা আমরা ব্যবহার করব। কতগুলো উদাহরণ আমরা দেখে নিই। যেমন ধরো আমরা একটা উদাহরণ দেখে নিই, স্তু ধাতু। স্তু ধাতুর সাথে যদি আমরা ক্যপ প্রত্যয় ব্যবহার করি, যার কিনা শুধু অন্তস্থ জ অবশিষ্ট থাকবে, বাদবাকি ক এবং প চলে যাবে, তাহলে এর রূপ হবে হচ্ছে স্তুত্য। ঠিক আছে। শ্বাস ধাতু, এর সাথে যদি আমরা ক্যপ প্রত্যয় ব্যবহার করি, মানে যার কিনা অন্তস্থ জ অবশিষ্ট থাকবে, তাহলে হবে কি শিষ্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো আরেকটা ধাতু নিয়ে আমরা হন ধাতু। হন ধাতুর সাথে আমরা যদি ক্যপ প্রত্যয় যোগ করি এবং তার সঙ্গে যদি স্ত্রীলিঙ্গের টাপ প্রত্যয় যোগ করি, স্ত্রীলিঙ্গ করার জন্য স্ত্রী প্রত্যয় কিছু আছে, যে প্রত্যয়গুলো যোগ করলে, স্ত্রী প্রত্যয়ের কথা আমরা পরে অন্য ক্লাসে পড়ব। কিছু স্ত্রী প্রত্যয় আছে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে টাপ। টাপের আ অবশিষ্ট থাকে,
তো এই প্রত্যয়গুলো আমরা মূল শব্দের সাথে যোগ করে মূল শব্দটিকে আমরা স্ত্রীলিঙ্গে রূপান্তর করতে পারি। টাপ, যার আ অবশিষ্ট থাকবে, যোগ করলে আমরা পাবো হত্যা। হত্যা শব্দটি এরকমভাবেই তৈরি হয়েছে। আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে, কোনো ধাতুর শেষ বর্ণের আগের বর্ণ, তার আগের বর্ণ উপাধ্যায় বলে সেটাকে, শেষ বর্ণের পূর্ব বর্ণ যদি রি হয়, শেষের আগের ধ্বনিটা যদি রি হয়, যদি রি হয়, তাহলে তারপরে আমরা ক্যপ প্রত্যয় যোগ করতে পারি। যেমন ধরো স্পৃশ, এখানে এই ধাতুটার শেষ ধ্বনি কি? তালব্য স, এর ঠিক আগে কি আছে? রি। কি আছে শেষে? রি, মানে শেষ ধ্বনিটার আগে কি আছে? রি আছে। তাহলে এই ক্ষেত্রে একটু দাঁড়াও, যেখানে শেষের আগের ধ্বনিটা রি, সেখানে আমরা ক্যপ প্রত্যয় যোগ করতে পারবো। তার মানে এখানে আমরা ক্যপ প্রত্যয় যোগ করতে পারবো, যার কিনা অন্তস্থ জ অবশিষ্ট থাকবে। এটা যোগ করার পরে রূপটা হবে স্পৃশ্য। তাহলে ব্যাপারটা কি হলো? শেষ ধ্বনির আগের ধ্বনিটা যদি রি হয়, তাহলে এই ধরনের ধাতুর সাথে আমরা ক্যপ প্রত্যয় যোগ করতে পারি এবং যোগ করার পরে এই রকম রূপ আমরা পাবো। এই যে ক্যপ প্রত্যয়ান্ত যে শব্দগুলো আমরা পেলাম, এই শব্দগুলো আমরা যখন বাক্যে ব্যবহার করব, আমরা জানি যে ক্যপ প্রত্যয়ান্ত শব্দ কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হবে। কর্মবাচ্যে যখন ব্যবহৃত হবে তখন অবশ্যই সেটা কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে, এবং সেক্ষেত্রে তখন আমরা এই যে ক্যপ প্রত্যয়ান্ত যে শব্দগুলো, তার রূপ আমরা কীরকম করব না, তার রূপ যদি আমাদের পুংলিঙ্গ করতে হয়, ক্যপ প্রত্যয়ান্ত শব্দের রূপ যদি আমাদের পুংলিঙ্গ করতে, মানে ক্যপ প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গে হয়, তাহলে সেক্ষেত্রে ক্যপ প্রত্যয়ান্ত শব্দ নর শব্দের মতন হবে। ক্যপ প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গে নর শব্দের মতন হবে। ক্যপ প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গে নর শব্দের মতন রূপ হবে যদি পুংলিঙ্গ হয়। যদি ক্যপ প্রত্যয়ান্ত শব্দ আমাদের ক্লিবলিঙ্গ করতে হয়, তাহলে ক্লিবলিঙ্গে বুঝতেই পারছি আমরা অকারান্ত শব্দ ক্লিবলিঙ্গে কোন শব্দের মতন হয়? ফল শব্দের মতন হয়। আর স্ত্রীলিঙ্গ যখন করছি আমরা ক্যপ প্রত্যয়ান্ত শব্দ, আমরা বুঝতেই পারছি মূল শব্দের সাথে আ যোগ করে আমরা স্ত্রীলিঙ্গে রূপান্তর করছি, মূল শব্দটিকে করে সেটাকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করছি। এবার স্ত্রীলিঙ্গ শব্দ তার মানে আকারান্ত হয়ে যাচ্ছে। এবার আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আমরা কি আছে জানি? লতা। স্ত্রীলিঙ্গে ক্যপ প্রত্যয়ান্ত শব্দ লতা শব্দের মতন রূপ হবে। তাহলে ক্যপ প্রত্যয়ান্ত শব্দ যখন আমরা বাক্যে ব্যবহার করব, তখন আমরা পুংলিঙ্গ হলে নর শব্দের মতন তার রূপ করব, ক্লিবলিঙ্গে ফল শব্দের মতন রূপ করব এবং স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতন তার রূপ করব। আর আমরা জানি ভাববাচ্যে নিত্য ক্লিবলিঙ্গ হয়, মানে কৃত্য প্রত্যয়ান্ত শব্দ ভাববাচ্যে নিত্য ক্লিবলিঙ্গ প্রথমার একবচনের রূপ তার হয়। ঠিক আছে? তাহলে কিন্তু কর্মবাচ্যে কর্মের বিশেষণ হিসেবে যে কোনো লিঙ্গে ব্যবহৃত হতে পারে, কর্মের যা লিঙ্গবচন বিভক্তি থাকবে সেই অনুযায়ী নির্ধারিত হবে। তাহলে সেটা যদি পুংলিঙ্গ হয় তখন ক্যপ প্রত্যয়ান্ত শব্দ আমাদের পুংলিঙ্গ করতে হবে, আর পুংলিঙ্গ করতে হলে তখন কোন শব্দের মতন করতে হবে? নর শব্দের মতন। যদি ক্যপ প্রত্যয়ান্ত শব্দ আমাদের ক্লিবলিঙ্গ করতে হয়, তাহলে ক্লিবলিঙ্গকে কোন শব্দের মতন রূপ করতে হবে? ফল শব্দের মতন। যদি ক্যপ প্রত্যয়ান্ত শব্দ স্ত্রীলিঙ্গ হয়, তাহলে স্ত্রীলিঙ্গে কোন শব্দের মতন রূপ করতে হবে? লতা শব্দের মতন। তাহলে আমরা বুঝতে পারলাম ক্যপ প্রত্যয়ান্ত শব্দ আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব। আমাদের বইয়ের 357 নম্বর পাতায় ক্যপ প্রত্যয়ান্ত শব্দের বিভিন্ন রকম রূপ দেওয়া আছে, বিভিন্ন ধাতুর সাথে ক্যপ প্রত্যয় যোগ করলে তার রূপ কীরকম হয় সেই সম্বন্ধে একটা তালিকা দেওয়া রয়েছে, সেটা আমরা খুব ভালো করে পড়ে নেব। এখানে আমাদের কৃত্য প্রত্যয় অর্থাৎ কৃত্য প্রত্যয়ের অন্তর্গত তব্য, অনিয়,
ন্যত, ইয়ত, ক্যপ, এই পাঁচটি কৃত্য প্রত্যয় বা কৃত প্রত্যয় সম্বন্ধে আলোচনা এখানেই শেষ হলো।